সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের আরো একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদন সম্পর্কে। আমরা সেই ক্লাসগুলোতে জেনেছিলাম উৎপাদন কাকে বলে, কিভাবে উৎপাদন করা হয় সে সম্পর্কে আলোচনা করেছি, এবং তার পরবর্তী ক্লাসে আলোচনা করেছিলাম উৎপাদনের কি কি গুরুত্ব উৎপাদক, ভোক্তা এবং অন্যান্য দৃষ্টিকোণ থেকে আমরা বর্ণনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব উৎপাদনের গুরুত্ব অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। আমরা গত ক্লাসে অর্থনৈতিক দৃষ্টিকোণ আলোচনা করতে পারিনি। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের কি কি গুরুত্ব রয়েছে সেসব বিষয় সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরা। আসো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো প্রথম পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্বের প্রথম পয়েন্ট হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎপাদন অন্যান্য যে কোনো সেক্টরের চেয়ে অনেক এগিয়ে। তুমি দেখতে পাবে পৃথিবীতে যত কর্মী কাজে নিয়োজিত আছে, যত মানুষ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, তার 80 থেকে 90% উৎপাদনের সাথে সম্পর্কিত। এই যত বেশি উৎপাদন হবে তত বেশি মানুষ এটার সাথে অ্যাটাচ হবে, এবং উৎপাদন যত বাড়বে মানুষের কর্মসংস্থানও ঠিক সেই পরিমাণ বাড়তে থাকবে। আমরা জানি পৃথিবীতে যত শিল্প প্রতিষ্ঠান আছে, যত উৎপাদন প্রতিষ্ঠান আছে, পৃথিবীর প্রায় সিংহভাগ মানুষ যারা বিভিন্ন কর্মে নিয়োজিত, তারা সেখানে তাদের কর্মসংস্থান খুঁজে নিয়েছে। আমরা দেখতে পাই একটা শিল্প প্রতিষ্ঠান হলে সেসব শিল্প প্রতিষ্ঠানে কিন্তু হাজার হাজার মানুষের কর্মের সৃষ্টি হয়। একটি শিল্প কারখানায়, আমরা যদি গার্মেন্টস কারখানার কথা বলি, একই সাথে এইখানে 5 থেকে 10 হাজার মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয় শুধুমাত্র একটি প্রতিষ্ঠানে। অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে, যে কোনো সেবা প্রতিষ্ঠানের চেয়ে উৎপাদন প্রতিষ্ঠানে একই সাথে অধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হয়। এরপর আসো প্রাকৃতিক সম্পদের ব্যবহার। আমরা জানি একটা দেশ কতটা উন্নত হবে এটা ডিপেন্ড করবে সেই দেশের প্রাকৃতিক সম্পদের ব্যবহারের উপর। আমরা মধ্যপ্রাচ্যের কথা বলতে পারি। মধ্যপ্রাচ্যে আরাবিয়ান যে কান্ট্রিজ গুলো আছে, সেসব কান্ট্রিজ ইকোনমিক যে কন্ডিশন ছিল, তাদের ইকোনমিক কন্ডিশন কিন্তু আমাদের চেয়ে কোনো অংশে ভালো ছিল না। কিন্তু কালের পরিক্রমায় আজ থেকে 50 বছর আগে তারা তাদের প্রাকৃতিক সম্পদের সন্ধান পায়। তারা মাটির নিচ থেকে তেল উৎপাদন করে সেই তেল বিক্রি করে আজকে বিশ্বের মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে অর্থনৈতিকভাবে। আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার মাধ্যমে একটি অনুন্নত দেশ, কিছু অনুন্নত দেশ খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর সেরা ধনী দেশগুলোর অন্তর্ভুক্ত হয়ে গেছে একমাত্র প্রাকৃতিক সম্পদের কারণে। আমাদের দেশেও আমরা যদি আমাদের দেশের উন্নয়ন করতে চাই, তাহলে অবশ্যই প্রাকৃতিক সম্পদগুলো উৎপাদন কাজে ব্যবহার করতে হবে। আমরা যদি প্রাকৃতিক সম্পদগুলো উৎপাদন কাজে ব্যবহার না করি, সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো, আমাদের উন্নয়ন সম্ভব হবে না। একই সাথে এই প্রাকৃতিক সম্পদগুলো কিন্তু একটা সময় ধ্বংস হয়ে যাবে, যা আমরা আর ব্যবহার করতে পারবো না। আমি রাজশাহীর কথা বলতে পারি, যেখানে আখ শিল্প রয়েছে, আখ উৎপাদন হয় সেখানে, সেই সাথে কিন্তু খুলনাতে চিনির কল রয়েছে। যে আখগুলো উৎপাদিত হয় সেগুলোকে চিনিতে কনভার্ট করার জন্য বিভিন্ন কারখানা স্থাপন করা হয়েছে। আর আখগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো যদি আমরা কনভার্ট করে চিনিতে রূপান্তর করতে না পারি বা না পারতাম, তাহলে এই সম্পদগুলো কিন্তু ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আর বর্তমান সময়ে আমরা এটা কনভার্ট করে নতুন কিছু উৎপাদনের ফলে এই সুবিধাটা সারা দেশের মানুষ পাচ্ছে, এবং একই সাথে যে উদ্বৃত্ত থাকছে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারছি। তাই আমরা বলতে চাই, কোন দেশ যদি তার প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে, প্রাকৃতিক সম্পদগুলো নষ্ট হওয়া থেকে রক্ষা পায়, এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রাকৃতিক সম্পদগুলো উৎপাদনের মাধ্যমে পণ্য তৈরি করে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। এর পাশেও রপ্তানি উন্নয়ন। একটা দেশ কখন আর একটা দেশে রপ্তানি করে, পণ্য রপ্তানি করে? একটা দেশ তখনই আরেকটি দেশে পণ্য রপ্তানি করে, কোনো কিছু রপ্তানি করে, যখন তার দেশে সেই পণ্যের চাহিদা ফুলফিল হয়ে যায়। তো একটা দেশ তখনই পণ্য রপ্তানি করবে যখন তার দেশের সকল চাহিদা পূরণ হবে এবং তারপর তার সেই পণ্যের উদ্বৃত্ত রয়ে যাবে। যেমন আমাদের দেশে গার্মেন্টস শিল্পে
পোশাক তৈরি হয়। সো আমাদের দেশে যত মানুষের যত পোশাক দরকার হয়, সেই পোশাকের ডিমান্ডটা ফুলফিল করার পর যে বাড়তি উৎপাদন আমাদের গার্মেন্টস শিল্প মালিকরা করতে পারে, সেই পণ্যগুলো কিন্তু বিদেশে ট্রান্সফার করা হয়, বিদেশে রপ্তানি করা হয়। তো দেশের চাহিদা পূরণ এবং উদ্বৃত্ত উৎপাদন করার সক্ষমতাই বিদেশে রপ্তানির অন্যতম কারণ। একইভাবে আমাদের চিংড়ি শিল্পের কথা বলতে পারি। আমরা দেশীয় আমাদের যে ডিমান্ড, যে চাহিদা রয়েছে সারা বাংলাদেশের মানুষের, আমরা আমাদের ডিমান্ডগুলো ফুলফিল করে বিদেশে চিংড়ি রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। তাই একটা দেশের রপ্তানি তখনই সম্ভব যখন সে অধিক হারে উৎপাদন করতে পারবে, দেশীয় চাহিদা পূরণ করতে পারবে, একই সাথে বিদেশে রপ্তানির মাধ্যমে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। এবার সে মানব কল্যাণ। আমরা জানি মানব কল্যাণ কিভাবে হয়। মানব কল্যাণ পণ্য উৎপাদনের মাধ্যমে সম্ভব। আমরা আজ থেকে কিছুদিন আগেও অ্যান্ড্রয়েড ফোনের কথা চিন্তা করতে পারতাম না, মানুষের সাথে অনলাইনে যোগাযোগ করার কথা চিন্তা করতে পারতাম না, কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আমাদের কাছে আসার ফলে, আমরা নতুন নতুন ডিভাইস ব্যবহারের ফলে, বিভিন্ন নতুন পণ্য ব্যবহারের মাধ্যমে আমাদের জীবনযাত্রার পুরোটা পরিবর্তন করে ফেলেছি। আমরা একসময় একটা পণ্য সংগ্রহ করতে যখন বিভিন্ন বাজারে বাজারে যেতাম, দোকানে দোকানে, শোরুমে, আউটলেটে যেতাম, এখন কিন্তু সেই কাজটা করতে হচ্ছে না। কিছু নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে, কিছু নতুন পণ্য ব্যবহারের ফলে, যেমন এখন চাইলে আমি মোবাইলে অর্ডার করতে পারি, আমার পণ্যটা কিন্তু মোবাইলে চলে আসছে। একটা সময় রেলের টিকিট কাটতে গেলে আমাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, আর এখন আমি চাইলে মোবাইলে কয়েকটা বাটন ক্লিক করেই একটা রেলের টিকিট কেটে ফেলতে পারছি। তো এটা খুব মানব কল্যাণের জন্য উৎপাদনের আসলেই কোনো বিকল্প নেই। আজকে নতুন নতুন ডিভাইস গুলো আবিষ্কার হওয়ার ফলে, নতুন নতুন পণ্য তৈরি হওয়ার ফলে আমরা কি করতে পেরেছি, আমাদের নিজেদের উন্নয়ন করতে পেরেছি। মানব জাতি অনেক দূর এগিয়ে গেছে এসব নতুন পণ্য উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে। সো উৎপাদনের মাধ্যমে মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন সম্ভব। সমস্ত মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে উৎপাদনের মাধ্যমে। এর পাশে উন্নয়নমূলক কাজ সম্পাদন। আমরা জানি একটি দেশে যত বেশি উৎপাদন হবে, সরকারের আয় তত বেশি বাড়তে থাকবে। আর একটা দেশে সরকার যত বেশি আয় করবে, সে দেশের উন্নয়নের জন্য সেই অর্থগুলো ব্যয় করার সুযোগ তার রয়েছে। সো একটি দেশের উন্নয়নমূলক কাজ তখনই সম্পাদিত হবে যখন বেশি পরিমাণ উৎপাদন হবে, আর অধিক পরিমাণ উৎপাদনের ফলে যেই অর্থ অর্জিত হবে, সরকার সেখান থেকে বিশাল একটা অংশ এইসব মালিকদের কাছ থেকে পাবে এবং সেই অর্থগুলো উৎপাদন কাজে, উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারবে। এর পাশে শিল্পায়ন। আমরা জানি শিল্পায়ন হচ্ছে কোন শিল্প প্রতিষ্ঠান যেখানে পণ্যদ্রব্য উৎপাদিত হয়, বিশাল আকারে, বৃহদায়তন আকারে উৎপাদিত হয়। সো কোথাও যদি উৎপাদনের পরিমাণ বাড়ানো হয় বা অধিক উৎপাদনের প্ল্যানিং গ্রহণ করা হয় বা উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই ক্ষেত্রে একজন মালিক, একজন উদ্যোক্তা কি করবে, নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবে। তাই বলা যায় উৎপাদনের যত ডিমান্ড থাকবে বাজারে, যত চাহিদা থাকবে, আর একজন প্রডিউসার যত বেশি উৎপাদন করতে চাইবে, ইনিশিয়েটর যত বেশি উৎপাদন করতে চাইবে বা কোনো উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করলে সে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবে। এর ফলে কি হবে, উৎপাদনের ফলে শিল্পায়নের সুযোগ সৃষ্টি হয় দেশের মধ্যে। এরপর আসি সরকারের রাজস্ব বৃদ্ধি। আমরা জানি সরকারের যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেগুলো হচ্ছে জনকল্যাণমূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমরা দেখছি আমরা যতগুলো সরকারি সার্ভিস পাচ্ছি, বেশিরভাগ সার্ভিস কিন্তু স্বল্প মূল্যে, স্বল্প টাকায় আমরা পেয়ে থাকি। সরকারের মুনাফা অর্জনকারী তেমন কোনো ব্যবসা নেই, তেমন কোনো সেক্টর নেই। বেশিরভাগ সেক্টরই মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। তো সরকার একটা দেশ পরিচালনার জন্য স্টেটের কিন্তু একটা বিশাল আর্থিক যোগানের প্রয়োজন হয়। একটা সরকার একটি বছর একটি বাজেট তৈরি করে, পুরো বছর সে কি পরিমাণ অর্থ ব্যয় করবে, এই যে সরকার একটা বাজেট তৈরি করলো, কি পরিমাণ অর্থ ব্যয় করবে, এই অর্থটা কোত্থেকে আসবে। আমরা জানি সরকার এই অর্থগুলো মানুষের কাছ থেকে সংগ্রহ করে। সরকার তিনভাবে তার ইনকাম করে থাকে, তিনভাবে অর্থ সংগ্রহ করে থাকতে পারে। প্রথমটা হচ্ছে আয়কর। মানুষ যে আয় করে, তার আয় সীমা যদি একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তখন তাকে আয়কর দিতে হয়। একই সাথে সরকার প্রতিটা পণ্যের উপর ভ্যাট নিয়ে থাকে।
ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ঠিক আছে? ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা হচ্ছে ভ্যাট। ভ্যাট হচ্ছে সেকেন্ড ওয়ান, ফার্স্ট ওয়ান হচ্ছে ইনকাম ট্যাক্স, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ট্যাক্স। এরপর 3 নম্বরে হচ্ছে আরো ভাবে কি করতে পারে, সরকার ইনকাম করতে পারে, এটা হচ্ছে শুল্ক। তুমি যদি বিদেশে কোনো কিছু রপ্তানি করো সেক্ষেত্রে তোমাকে শুল্ক দিতে হবে, বিদেশ থেকে কোনো কিছু আনতে চাইলে তোমাকে শুল্ক দিতে হবে। সো সরকার তার রাজস্ব পেয়ে থাকে বেসিক্যালি ট্যাক্স, ভ্যাট এবং শুল্কের মাধ্যমে, ঠিক আছে? সো এই 3টা ওয়েতে সরকার ইনকাম করে থাকে। এখন আমরা দেখব কিভাবে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সরকারের এই রাজস্ব বৃদ্ধি পায়। যখন উৎপাদন বাড়ে তখন অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়, মানুষ অনেক বেশি পরিমাণ আয় করে যারা সেসব প্রতিষ্ঠানে চাকরি করে। সো তারা যে আয় করছে সেই আয়ের একটা অংশ ট্যাক্স হিসেবে তারা সরকারকে দিচ্ছে, সরকারের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। সো এরপর হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। সরকার প্রতিটি পণ্যের উপর ভ্যালু অ্যাডেড ট্যাক্স বসাচ্ছে। কোন একটা পণ্য উৎপাদিত হলে সেই পণ্যের 15% সরকার ভ্যাট হিসেবে নিচ্ছে। সো যত বেশি পণ্য উৎপাদিত হবে তত বেশি ভ্যাটের পরিমাণ সরকারের বৃদ্ধি পাবে। তাই সরকার প্রথমে উৎপাদনের ফলে প্রথমে মানুষের ইনকাম বাড়ছে, সরকার ট্যাক্স গ্রহণ করছে তাদের কাছ থেকে। এরপর হচ্ছে সরকার ভ্যাট নিচ্ছে, কাদের কাছ থেকে ভ্যাট নিচ্ছে? যেই পণ্য উৎপাদিত হচ্ছে সেই পণ্যের উপর ভ্যাট নিচ্ছে। এরপর হচ্ছে শুল্ক। সরকার কি করছে? যেসব পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে সেখান থেকে শুল্ক নিচ্ছে। এখন কোন পণ্যগুলো বিদেশে রপ্তানি হয়? যখন অধিক পরিমাণ উৎপাদন হয়, দেশের চাহিদা পূরণ হচ্ছে এবং একই সাথে যে সারপ্লাস পণ্যগুলো থাকছে সেগুলো বিদেশে পাঠানোর সময় সরকার সেখান থেকে শুল্ক নিচ্ছে। তাই দেখা যায় যত বেশি উৎপাদন হবে তত বেশি সরকারের ট্যাক্স বেড়ে যাবে। ইভেন শিল্প প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ ইনকাম করে তার 40% সেই সরকারকে দিয়ে দিচ্ছে ইনকাম ট্যাক্স হিসেবে। একটা শিল্প প্রতিষ্ঠান কিন্তু 100 কোটি টাকা ইনকাম করলে, যদি একটা শিল্প প্রতিষ্ঠান 100 কোটি টাকা ইনকাম করে, ঠিক আছে, তাকে কিন্তু 40 কোটি টাকা সরকারকে ট্যাক্স হিসেবে দিয়ে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যত বেশি শিল্প প্রতিষ্ঠান হবে এবং তাদের যত বেশি মুনাফা হবে, সেই মুনাফার একটা বিশাল অংশ কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি অর্থ সরকারের হাতে চলে আসছে। এইভাবেই সরকার রাজস্ব বৃদ্ধি করতে পারছে এবং দেশের উন্নয়ন কাজে সেই অর্থগুলো ব্যয় করতে পারছে। এবং একই সাথে আসো 9 নাম্বারটা অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেটা আমরা বলছি রাস্তাঘাটের উন্নয়ন, বিভিন্ন সুযোগ সুবিধার উন্নয়ন, গ্যাস, ইলেকট্রিসিটি এগুলো ফুল থাকা, সাপ্লাই থাকা, এই যে সামগ্রিক উন্নয়ন ব্যবস্থা, যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এই ফিজিক্যাল ডেভেলপমেন্টটা সরকার কখন করতে পারছে? যখন উৎপাদন এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যত বেশি উৎপাদন হবে সরকার অবকাঠামোগত এই ডেভেলপমেন্ট গুলো করবে উন্নয়ন ব্যবস্থার জন্য। সো উৎপাদন যদি বৃদ্ধি পেতে থাকে সরকার তার অবকাঠামোগত উন্নয়নও অব্যাহত রাখে, কারণ সে এখান থেকে টাকা পাচ্ছে উৎপাদন হওয়ার ফলে রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। আর রাজস্ব বৃদ্ধি পেলে সে আরো উৎপাদনের জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা জনগণের জন্য সৃষ্টি করে দিচ্ছে। সো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে আরো কিছু টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।